আমি আরিফ ভাইকে তার মূল্যবান পর্যবেক্ষণ বা মূল্যবান আলোচনা আজকে আপনাদের সামনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন নববর্ষের শুভেচ্ছা। আমি কিন্তু আসলে নর্মালি এই ধরনের বক্তব্য দিয়ে অভ্যস্ত না। আমি কিন্তু আড্ডাবাজ মানুষ, আড্ডা দিয়ে অভ্যস্ত। এমনি আমি বসে থাকবো, সবাই বক্তব্য অপেক্ষা করতে, সেই জন্য বক্তব্য দিয়ে আমি অভ্যস্ত না। তো তারপরও আমি এই ব্যাপারটা না আগ্রহ হয়েছে এই কারণে যে ইবনে মুকাদ্দিম আমরা কিছু বই আমরা খুব মনে করি যে এগুলো সবার পড়া উচিত এবং সবার জানা উচিত। এই জায়গা থেকে এটা আমাদের একটা মুভমেন্ট হিসাবে সবাই যে স্টাডি ফোরাম আরও যারা যারা আছে তাদের সবারই এই ধরনের একটা চাওয়া আছে। ওই জায়গা থেকে হাইব্রি এক্সাম খুবই গুরুত্বপূর্ণ বই। আপনারা যারা পড়তে চান অবশ্যই পড়বেন এবং অবশ্যই পাঠ্য বই আর কি। আমি জাস্ট হাইব্রি এক্সাম সম্পর্কে একটু বলি যে ইউরোপের যে রেনেসা হয়েছে, এই রেনেসা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বই এটা হচ্ছে হাইব্রি এক্সাম। হাইব্রি এক্সাম হচ্ছে আরবি ভাষা থেকে অনুদিত হওয়া তৃতীয় বেস্ট ট্রান্সলেটেড বই। এর পূর্ব হচ্ছে কোরআন, তারপর হচ্ছে আপনার এই আলিফ লাইলা দেখি না আমরা, আলিফ লাইলা, তাহলে এটার ইয়াটা বোঝা যায় এটা কট্টক ইয়া। এই আর ইবনে তুফাইল সম্পর্কে যদি আমি বলি যে ইবনে তুফাইল হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডের এমন একজন চিন্তক যে মনে করেন আমি যদি বলি যে মুসলিম ওয়ার্ল্ডের সাথে পাশ্চাত্যের যে দ্বন্দ্ব অথবা মিলন যাই বলি, যে যুদ্ধ তো হয়েছে এটা ওইটার মধ্যে আমরা যখন পরাজিত কোনো যে পক্ষ, এই পক্ষ থেকে বিজয়ী পক্ষ যেই দলটা জয়ী হয়েছে তারা কি কি জিনিস নেয় আসলে, পরাজিত পক্ষের এমন কিছু জিনিস আছে যেটাকে আসলে কোনোভাবেই এড়ানো যায় না, এটা নীতিই হয়। এবং ওইটা যেটা পরাজিত পক্ষে থেকে যেটা নিবে ওইটা দিয়ে আবার নতুনভাবে সভ্যতা তৈরি করার যে এলিমেন্টসগুলা খুব কম থাকে আসলে, এবং খুব কম মানুষ ধরতে পারে। তো পাশ্চাত্য সভ্যতা মুসলিম সভ্যতাকে পতন ঘটানোর পরে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা রিসিভ করে নেয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবনে তুফাইলের হাইব্রি এক্সাম। ইবনে তুফাইলের সাথে আবার অনেক লম্বা লেগেসি আছে, যেমন ইবনে সিনা, ইবনে রুশদ, ইবনে তুফাইল, এমন করে যে মুসলিম ওয়ার্ল্ডের যারা বড় বড় চিন্তক দার্শনিক সবাই মোটামুটি এই সিলসিলা। আমি আলাপের শুরুতে ইয়াটা বলি, হাইব্রি এক্সামের গল্প দিয়ে শুরু করি, তাই না? এটা ভালো হবে, গল্পটা বলি। হাইব্রি এক্সাম, হাই হচ্ছে জাগ্রত, এটা আরবি শব্দ। জাগ্রত, ইবনে এক্সাম যে জাগ্রতের সন্তান, জাগ্রত সন অফ এই অ্যাওয়াকনেস। এই নামের মধ্যে কিন্তু একটা এনলাইটেন্ড একটা ব্যাপার স্যাপার আছে। এই গল্পটা শুরু হয়, এই গল্পটা আমি পেছনের ব্যাক স্টোরিটা বলি। এই গল্পটা মূলত ইবনে তুফাইল প্রভাবিত হয়েছে ইবনে সিনার একটা বিখ্যাত আইডিয়া আছে, দ্য ফ্লোটিং ম্যান, ভাসমান মানুষ। ভাসমান মানুষের আইডিয়াটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে করি না, থট এক্সপেরিমেন্ট করি না, যে ধরো আমরা এই করলে কি কি হবে, এই টাইপের। ইবনে সিনার এই থট এক্সপেরিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফ্লোটিং ম্যান। ফ্লোটিং ম্যানের আইডিয়াটা দ্বারা প্রভাবিত হয়ে মূলত ইবনে তুফাইল তার এই বইটা লিখে। এটা ইবনে তুফাইলের একবারে শুরুর দিকে কিন্তু এই ঘটনাটাও সে উল্লেখ করে। ফ্লোটিং ম্যানের ব্যাপারটা একটু বলি, থট এক্সপেরিমেন্টের ব্যাপারটা কেমন। এটা হচ্ছে আমাদের আত্মা এবং বডি, মাইন্ড আর সোল এবং বডির মধ্যে কি এটা কি ওতপ্রোতভাবে জড়িত, না এটার মধ্যে কোনো একটা সেপারেশন আছে। তো ইবনে সিনার ফিলোসফি হচ্ছে যে তার চিন্তাটা হচ্ছে যে মানুষের এই দৃশ্য বায়োলজিক্যাল যেই ইয়াগুলো আছে, ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটাকে আমরা বলি এম্পেরিক্যাল যেই এভিডেন্স মাধ্যমে যে আমরা জ্ঞানটা পাই, এর জ্ঞানের বাইরেও মানুষের এই সোলের একটা অস্তিত্ব আছে, যেটা আসলে সেন্স পারসেপশনের উপর নির্ভরশীল না, অথবা দৃশ্যমান জগতের উপর নির্ভরশীল না। তো সে তখন একটা একটা এক্সপেরিমেন্ট দেয়, যে ধরো মানুষকে বলে আর কি, ধরো তুমি এটা কল্পনা করো যে তুমি এমন একটা জগৎ থেকে পড়তেছো, অধপতিত হইতেছো, ওই জগতের মধ্যে কোনো তোমার ইন্দ্রিয় কাজ করতেছে না, চক্ষু দিয়ে কোনো দেখতেছো না, ত্বক দিয়ে কোনো পারসেপশন নিতে পারতেছি না, আমি দেখতেছি না, শুনতেছি না। এমন করতে করতে আমি যখন সবগুলা আমার ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়গুলো সবগুলো আমি বাদ দিয়ে দিই, তারপরেও কিন্তু মানুষের চেতনা থাকে। আপনারা এটা ফিল করতে পারেন যে মনে করেন আপনার সবগুলো ইন্দ্রিয় বন্ধ, তারপরে কি আপনি আপনার অস্তিত্ব সম্পর্কে মোটামুটি সজাগ না? দেখবেন এই চিন্তা থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখাতে যে বিখ্যাত আইডিয়া যে আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, যে আমি চিন্তা করি বলে আমি অস্তিত্বশীল। তো এই প্রজেক্টটার অনেক লম্বা প্রজেক্ট, এটা দেখার আরও আছে অনেক লম্বা প্রজেক্ট। তো এই প্রজেক্ট থেকেই মূলত ইবনে তুফাইল একটা স্টোরি তৈরি করে, এটা বলে ফিলোসফিক্যাল টেল, গল্প। এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে তিনটা গল্প আছে, চরিত্র আছে এর মধ্যে, হাই,
সলোমন আর আবাসাল। তো এটার গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হাই। এইটা আমি আরো একটু ব্যাক স্টোরিতে যাই। আসলে এটা কেউ যেন কোনো একটা গল্প লেখে, ফিলোসফিক্যাল রাইটিং লেখে, তার আসলে কিছু মানে থাকে, প্রশ্ন থাকে, সেটা কেন লিখতেছে আসলে। ইবনে তুফাইল যে সমাজ বাস্তবতায় আছে, অথবা মুসলিম সভ্যতা, তার চিন্তা, জ্ঞান, বুদ্ধি, ধর্মীয় দিক থেকে, ফিলোসফিক্যাল দিক থেকে যে কেওয়াস কনফ্লিক্টের মধ্যে আছে, ওই সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে মানুষ কি ঐশী কিতাবের বাইরে গিয়েও সে অনলাইন হইতে পারে কিনা, মানে চূড়ান্ত সত্য পাইতে পারে কিনা। এটা একটা প্রশ্ন, সেইটা এই প্রশ্ন ডিল করছে গল্পের মধ্যে। আর বিজ্ঞানের সাথে ধর্মের একটা আমরা দেখা যে ইটারনাল একটা ওয়ার আমরা দেখানো হয় মূলত। তো এই দ্বন্দ্বটা কিন্তু তখনও ছিল, যেটা আপনি দেখবেন ড্যান ব্রাউনের বিখ্যাত যে বইগুলো আছে, অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স, তারপর হচ্ছে ভিঞ্চি কোড, আর কি যে বইগুলো আছে, হ্যাঁ লর্ড সিম্বল, দেখবেন ওইগুলোর মধ্যে দেখবেন সায়েন্সের সাথে ধর্মের একটা কনফ্লিক্ট এবং এটা কীভাবে সলভ করা যায়। এই যে গ্যালিলিও দেখবেন লাইফ খুব হ্যাম্পার হয়েছে, তার অনেকেরই হয়েছে ধর্মের সাথে বিজ্ঞানের কনফ্লিক্ট। তো ঠিক এই গল্পটাও কিন্তু এই যে সমস্যাটা সমাধান আছে মূলত ইবনে তুফাইলের এই বইয়ের মধ্যে। আরেকটা হচ্ছে সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন। আমরা যদি টোটালি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো একটা জনদ্বীপে অথবা কোনো একটা জায়গাতে যাই, যেখানে আসলে আমরা যেই বিষয়গুলোর মাধ্যমে, বিশ্ববিদ্যালয়, শিক্ষা, ধর্ম, নানান যে প্রতিষ্ঠান, মানুষ তো এর মাধ্যমে শিক্ষা অর্জন করে, আমরা যদি এর বাইরে কোথাও যাই আসলে, তাইলে কি আমাদের কেমন হবে, মানে জ্ঞানের জগৎটা কেমন হইতে পারে। এই যে জ্ঞানের জগৎটা কি, এই চিন্তাটা কি প্রচলিত যে প্রতিষ্ঠানের মাধ্যমে যে চিন্তাটা তৈরি হয়, এর সাথে কি কনফ্লিক্ট করবে, না এর মধ্যে একটা মিলনবিন্দু আছে। এইটাও তার গুরুত্বপূর্ণ মানে আলাপ এইটার মধ্যে। এবার আমি অনেকগুলো বললাম, ব্যাক স্টোরি বললাম, এবার মূলত গল্পটাতে আগে। থট এক্সপেরিমেন্টের মধ্যে হাই যে মূল ক্যারেক্টার, হাই যে সমাজে থাকে, হাই তার বাবা মা এই মানে সমাজের অবাধ্য হয়ে বিয়ে করার পর তাদের একটা সন্তান হয়। সন্তান যখন হয়, এই সন্তানটা হচ্ছে হাই। এই সন্তানটাকে তার যে স্বৈরাচারী শাসক, তার মামা, যেটা আপনার ইন্ডিয়ান যেই আমাদের মিথোলজি আছে কৃষ্ণ, ওটা কংস মামার মতো, তাকে মাইরা ফেলে। এই কারণে তার মা করে কি, হাইয়ের মা হাইকে একটা ওই যে মুসা নবীকে যেভাবে একটা বক্সের মধ্যে করে বাসাই দেয় না সমুদ্রের মধ্যে, ঠিক এভাবে বাসাই দেয় এবং আল্লাহর কাছে বলে দেয়, আল্লাহ তুমি সর্বোচ্চ রক্ষক, তুমি সেভ করবা। তো এটা বইলা তাকে বাসাই দেয়। তো যখন বাসাই দেয়, বাঁচতে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে আটকায়। যখন জোয়ার ভাটা হইলে তো পানিটা যখন নাইমা যায়, তখন আটকায় আর কি, যে বক্সটা। তো একটা হরিণ পাড়তে যাইতেছে দ্বীপের, তো সে শুনে কি একটা মানে মানব শিশু বাচ্চার আওয়াজ, তো সে হরিণটা দেখে বাচ্চাটাকে নিয়ে লালন পালন করে। এই থেকে কিন্তু মানে সে এখন তার যে জার্নিটা টোটালি কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন একটা জার্নি। এখন সে হরিণের সাথে তার চলাচল শুরু হয়েছে। সে হরিণের সাথে অনেকদিন থাকে, চলাচল করে, হরিণের বাচ্চাদের সাথে মিশে। তো মিশতে গল্পের মধ্যে দেখানো হয় যে সে 7টা স্টেজ পার করে। এবং হাইয়ের যখন সে হরিণদের সাথে মিশে, তার সবচেয়ে যেটা হয়, যে মানে অবাক যেটা হয়, যখন দেখে যে তার সাথে অন্যান্য হরিণের বাচ্চাগুলা 4 পায়ে দৌড়াইতেছে, সে হাঁটতেছে 2 পায়ে। তো তার ফটকা লাগে, আমি তাহলে আলাদা তাদের থেকে, মানে বিচ্ছিন্ন। মানে সে প্রথম তার যে জগৎ থেকে তার বিচ্ছিন্নতা, অথবা সে যে অ্যানিমেল ওয়ার্ল্ডের না, সে যে অন্য একটা সত্তা, সে এখনো শিউর না সে মানুষ কি মানুষ না, সে একটা উপলব্ধি করে। এর মধ্যে সে দুধ খায় হরিণ থেকে দুধ খায়, পরে আস্তে আস্তে সে হইতে থাকে। মানে সে যেই জগৎটাতে থাকে, জগৎটা সে দেখে যে এখানে অনেক বৃক্ষ, লতা পাতা, প্রাণী, অনেক ধরনের প্রাণী। নর্মালি এই যে তার জগৎটা, এই জগৎটার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনার দেখছেন তো অ্যারিস্টটলের যেই জীববিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল, এবং ন্যাচারাল যে সায়েন্স, এগুলোর জনক কিন্তু মোটামুটি অ্যারিস্টটল থেকে শুরু হয়। এখন হাইব্রিড এক্সাম মূলত হাইয়ের মাধ্যমে ওই যে অ্যারিস্টটলের যে ওয়ার্ল্ড, ন্যাচারাল সায়েন্স, যে প্রত্যেকটা উদ্ভিদ যে আলাদা আলাদা, উদ্ভিদ তো একটা শুধু নাম, কিন্তু এর মধ্যে প্রত্যেকটা ভেরিয়েশন আছে, অনেক ধরনের উদ্ভিদ। প্রাণীর মধ্যে অনেক ধরনের প্রাণী, কিছু প্রাণী 2 পা আছে, কিছু প্রাণী 4 পা আছে, প্রাণীর মধ্যে ভেরিয়েশন আছে, কারো আকাশে ওড়ে, কেউ জমিনে হাঁটে। তো হাই এই সবগুলো দেখে প্রথম হয়, মানে বিস্মিত হয়। হাইয়ের স্টোরিটা আরও একটু ভালো বোঝা যাবে যদি আপনি দেখেন যে পৃথিবী জায়গায় প্রথম মানুষকে নর্মাল যেন বলি আদম। তাহলে আদমের স্টোরিটা কেমন ছিল এটা আমরা জানি না আসলে। এই জার্নিটা কিন্তু মূলত আদমের স্টোরি, যে আদম কিভাবে প্রথম পৃথিবীতে আসার পর পৃথিবীর এই যে আগুন, পানি, মাটি, বায়ু, পাহাড়, সমুদ্র, নদী, নালা, খাল, বিলের যে পৃথিবী প্রথম দেখার পর তার ফিলিংসটা কেমন হয়ে যাচ্ছে, সে এনকাউন্টার কীভাবে করে, কীভাবে সে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে।
বুঝতে পারছেন না? এইভাবে আস্তে 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 সে যায়। তো যাওয়ার পর একদিন হুট মারা যায় তার, এই যে মা হরিণ যেটা, এটা মারা যায়। তো মারা যাওয়ার পূর্বে তার মাথার মধ্যে মানে তার চিন্তায় কখনো ছিল না মৃত্যু কী জিনিস অথবা জীবন কী জিনিস, এটাও সে খুব বেশি বুঝছে তা না আসলে। এটা কিন্তু হাইয়ার এই জগৎটা কিন্তু মূলত সেন্স পারসেপশনের জগৎ। এখানে সে ইবনে তুফাইল জ্ঞানের মোটামুটি 7টা লেভেল দেখাবে। এই যে লেভেলটা, এটা হচ্ছে মূলত সেন্স পারসেপশনের জগৎ, যে জগৎটা দিয়ে সে তার চক্ষু যে পঞ্চ ইন্দ্রিয় জগৎটা সে অবজার্ভ করতেছে। তো যখন তার মা হরিণটা মারা যায়, মারা যাওয়ার পর সে দেখে কি অন্যদিন যে হরিণটা ঘুমাই থাকে আজকে ঘুমাই আছে, কিন্তু উঠতেছে না, অনেক লম্বা সময় ধরে উঠতেছে না। কেন উঠতেছে না? সে টেস্ট করে দেখে কি বডিটা আস্তে 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 ঠান্ডা হয়ে যেতেছে। তখন সে দেখে কি অন্য যারা মানে যে প্রাণীগুলো দৌড়ায় তাদের বডিটা গরম, তার বডিটা ঠান্ডা হইতেছে। তখন সে মোটামুটি হয়ে যায়, মানে ঠান্ডা পরে দেখি বডিটা আস্তে আস্তে হইতেছে, আসলে পচতেছে। তখন সে মৃত্যু কি হালকা পাতলা দেখতেছে। তখন সে তার মা হরিণ যেটা, এটাকে সে কাটে দেখে আসলে কোন জায়গাটার কারণে আসলে এর মৃত্যুবরণ করছে। যখন যেই আমাদের যেই এটার আমি ঠিক মানে এটা মূলত মানে মেডিকেল সায়েন্সের ব্যাপার সবার আমি ঠিক বলতে পারবো না। আর মানে কোন জায়গার মধ্যে যে ইয়াটা থাকে, যে ব্লাডের যে পাম্পিংটা হয় না, এইটা তো দেখি এই জায়গাটা কিছুটা গরম আছে, এটা আস্তে আস্তে ঠান্ডা হইতেছে। তখন সে অন্যান্য যে প্রাণী আছে প্রাণীদেরকে সে সে জবাই করে দেখে তার আসলে মানে পার্থক্যটা কি। তো এই যে জগৎটা, এটা কিন্তু একেবারেই কোনোটা ব্যাপারকে জানার জন্য মানে সরাসরি এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যাওয়া আসলে। মানে আমরা তো যেই জ্ঞান চর্চার ব্যাপারটা আমরা থাকি, এটা মূলত অন্য থেকে শোনা জ্ঞান, কিন্তু হাইয়ার জগৎটা কিন্তু আসলে অন্য থেকে শোনা জ্ঞান না, মানে সরাসরি একেবারে প্রত্যেকটা বিষয়ের সাথে সে এনকাউন্টার করে জ্ঞান নিতেছে। এই তার যে অ্যানাটমি, যে ব্লাড সার্কুলেশন যে আলাপগুলো এটার মধ্যে গল্পটার মধ্যে আছে, এটা দ্বারা আবার গ্যালেন প্রভাবিত হয়েছে। সে আবার ওই যে ব্লাড সার্কুলেশন নিয়ে ভালো কাজ করছে পরবর্তীতে। হাইয়ের আরেকটা বড় হচ্ছে আমাদের যে মানুষের সবচেয়ে বড় কিন্তু প্রাণী জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়ার একটা বড় ব্যাপার হচ্ছে তার হাত। হাইকে যখন একদিন তার প্রাণীরা অ্যাটাক করে, তো তার সাথে তার অন্য যে ছোটো মানে হরিণগুলো আছে, সে তার দৌড় দেওয়ার পর সে মানে দৌড়ে পারতেছে না অন্য হরিণের সাথে। তখন হুট করে তার হাতে মানে সামনে একটা লাঠি পাইছে, লাঠি দিয়ে সে এমন করার পর সবগুলা যারা তারা অ্যাটাক করে তারা দৌড়ে পালাই যায়। তখন সে মানে করতে শুরু করে দিলে আমার হাতের মধ্যে তাহলে কিছুটা আছে, মানে যেটা অন্য প্রাণীরা ভয় পেলে দৌড় দেয়। তো সে হাত দিয়ে সে কী করলো, হাতের আবিষ্কার কিন্তু মানব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, হাতের ব্যবহার, যে হাত যে ধরতেছে। তখন সে আরও সেপারেশন করতেছে যে অন্য প্রাণীদের থেকে সে আর একটু আলাদা। তো তার খাবার দাবার খাইতে হয়, সে শুরুর দিকে সে খাইতো কি বন জঙ্গলে যে খাবার দাবার থাকে, তো এই খাবার যখন খায়, মাঝখানে যে তার যে মা মারা গেল, সে ধরতে পারলো যে আলাদা হইলো। পরবর্তী তার জগৎটা যায়, সে মূলত এটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল যে ওয়ার্ল্ড, মানে তার জগৎটা শেষ, সেন্স পারসেপশন ওয়ার্ল্ড শেষ। সে দেখতেছে জগতে অসংখ্য প্রাণী উদ্ভিদ আছে, এদের মধ্যে মানে ভেরিয়েশন আছে, আবার ঐক্য আছে, যেটার মধ্যে আপনি দেখবেন জেনাস স্পেসিস আমরা আলাদা করি না, শ্রেণীবিদ্যা। এই যে কার যে শ্রেণীবিদ্যার দায়িত্ব ধারণাটা ক্যারোলাস লিনিয়াসের, দেখবেন ক্যারোলাস লিনিয়াসের আইডিয়া কিন্তু মোটামুটি ইবনে ইয়াকজানের বইয়ের মধ্যে আছে কিন্তু, যে কীভাবে প্রত্যেকটা উদ্ভিদ আলাদা, প্রত্যেকটা প্রাণী কীভাবে আলাদা। পরবর্তী সে যায় মূলত কিছুটা মানে ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে। সে যখন ওই খাবার দাবার খায়, মাছ খাইতো এক সময় থেকে ওই সমুদ্র থেকে। তো সমুদ্র থেকে মাছ যখন খাইতেছে, তখন সে দেখতেছে মাছটা আসলে কাঁচা মাছ খাইতেছি। তো একদিন সে পাথরে ঘর্ষণ দিয়ে হয়, আগুন জ্বালায়। এটা হচ্ছে খুব এটাও কোনো মানব ইতিহাসের একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ আবিষ্কার, যে মানে আগুনের বলে না যে আগুনের যুগ, এজ অফ ফায়ার, আগুনের ব্যবহার। তখন সে আগুনের ব্যবহার শিখে, এর ভিতর দিয়ে সে তার সেন্স পারসেপশন জগৎ থেকে অন্য একটা ওয়ার্ল্ডে যায়। তখন সে সব কিছুকে আসলে একটু ইন্টেলেকচুয়ালাইজ করা শিখে। এর পরবর্তীতে তার স্টেজটা সে যায় মূলত ফিলোসফিক্যাল রিফ্লেকশন অ্যান্ড দ্য কোয়েশন অফ এক্সিস্টেন্স। ভাইয়ের মধ্যে একসময় তৈরি হয় যে আমি যে আসি, যেটা কিন্তু প্রত্যেকটা ফিলোসফারের, প্রত্যেকটা দার্শনিক কিন্তু মূল আইডিয়া আসলে, যে আমরা যে এক্সিস্ট করি, এটা আসলে বেসমেন্ট কি আসলে, মানে কীভাবে আমরা আসি। যেমন যদি বললাম দেখার বলতেছে আই থিঙ্ক দেয়ার ফর এক্সিস্ট, তো এই জায়গা থেকে হাইয়ের মধ্যে কিন্তু এক ধরনের তৈরি হয় যে আমি যে এক্সিস্ট করি, এটার ভিত্তি কি, আমি কীভাবে এক্সিস্ট করি, অথবা আমি যে প্রত্যেকটা প্রাণী থেকে আলাদা, আমি এখন কীভাবে আসলাম, কোথায় যাব, এই ধরনের ফিলোসফিক্যাল কোশ্চেনগুলো কিন্তু হাইয়ের মধ্যে আস্তে আস্তে গ্রো করা শুরু করে। একটা পর্যায়ে সে যখন টোটালি ফিল করতে পারে যে সে আসলে অন্য প্রাণীদের মতো না, টোটালি আলাদা,
তাহলে আলাদা হলে সে কোন জায়গায় আলাদা আসলে? সে তো ফিজিক বডি, তার যে বডি অন্য প্রাণীদের ঠিক সেম বডি, তারা খাবার দাবার খায়, সেক্স করে, ঘুরতেছে ফিরতেছে, দৌড়াইতেছে, তারা ঠিক সেম। তখন সে তার ভিতর সে একটা ব্যাপার উপলব্ধি করে যে অন্য প্রাণী যেগুলো আছে তারা আসলে তার মতো চিন্তা করতে পারে না, সে চিন্তা করতে পারে। সে একটা জিনিস দেখলে এটাকে নতুনভাবে আবার ক্রিয়েট করতে পারে। যেমন সে একটা সময় পাখিরা যে আকাশে উড়ে, এটা সে হয়, ফ্যাসিনেটেড হয় কীভাবে আকাশে উড়ে। তো এক সময় সে একটা অনেক কষ্ট করে একটা ইগল পাখি সে শিকার করে, পরে ওইটা ডানাগুলার সে কাঁধে লাগায়, লাঠি টাঠি দিয়ে আকাশে উড়া যায়, উড়ার চেষ্টা করে। যেটা থেকে দেন পরবর্তীতে যে আমরা যে রাইট ভ্রাতৃত্ব যে বিমান আবিষ্কার করে দেখবেন, ওইটার মধ্যে কিন্তু কিছুটা ক্লু আছে যে কীভাবে সে করতেছে। একটা সময় যে সে যখন ইন্টেলেকচুয়ালি একটু সামনে যাইতেছে, তখন সে দেখতেছে যে জগতে এত বৈচিত্র্য, কিন্তু এর মধ্যে একটা ঐক্য আছে। যেমন আবার আরও তার ভিতরে কোশ্চেন তৈরি হয়। কোশ্চেনটা হচ্ছে এই যে জোয়ার ভাটা হইতেছে, রাত দিন হইতেছে, এগুলো কেন হইতেছে আসলে? এটার পেছনে কে ডিজাইন করতেছে? কিন্তু এটা আবার খুব সুন্দর একটা ম্যাথমেটিক্যাল হারমোনির ভিতর দিয়ে বিষয়গুলো ঘটতেছে। রাত হইতেছে, দিন হইতেছে, জোয়ার ভাটা হইতেছে, প্রত্যেকটা প্রাণী জন্মগ্রহণ করতেছে, মৃত্যুবরণ করতেছে, রিক্রিয়েশন হইতেছে, এই সবগুলো সে অবজার্ভ করতেছে। তো করে করে সে তার একটা ভিতরে তৈরি হয় যে এই যে সব কিছুর মধ্যে বৈচিত্র্য এবং এটা পারফেক্ট যে একটা হারমোনি আছে, এইটার একজন আসলে স্রষ্টা আছে। তখন সে এটা স্রষ্টার অস্তিত্বে সে করে, মানে মনে করে এটা কোনো ক্রিয়েটর আছে। তাহলে সে ক্রিয়েটরটা সে কীভাবে পাবে? সে তখন করে কি, সে একটা চিন্তায় সে ডেভেলপ করে যে সকল কিছু যেহেতু মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, সে তখন ওই যে নিয়ে গবেষণা করে। এই যে মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলা যার ঘূর্ণনের ভিতর দিয়ে হয়, রাত দিন হইতেছে, গবেষণা করে। করার পর সে দেখতেছে এই সব কিছু যে সুন্দর ওয়েল প্রিপ্ল্যান্ড হারমোনিয়াস ঘুরতেছে, তাহলে এটার একটা পারফেক্ট ক্রিয়েটর অবশ্যই আছে, কারণ সে দেখে ক্রিয়েটর ছাড়া কোনো কিছু নাই। তখন সে স্রষ্টার অনুসন্ধান করে। সে যখন স্রষ্টার অনুসন্ধান করতে যায় এবং ক্রিয়েটিভ থিঙ্কিং করতে যায়, তখন তার বায়োলজিক্যাল যে ডিজায়ারগুলো, যে কামনা, বাসনা, লোভ, হিংসা, কোন প্রাণী অ্যাটাক করতে হবে, খাইতে হবে, এটা তার বাধা দেয়। তখন সেইটা কিন্তু একটু স্পিরিচুয়াল স্টেজ, সে আর মানে চিন্তার জগতে আর ওইভাবে এক্সিস্ট করতে হয়, অন্য জগতে ঢুকতেছে। সে দেখতেছে তার যখন চিন্তা ডেভেলপ করতে যায়, তখন তার বায়োলজিক্যাল যে ডিজায়ারগুলো আছে এগুলো তারে বাধা দিতেছে। তখন সে স্পিরিচুয়াল প্র্যাকটিস করে। প্র্যাকটিসটা কেমন? যে কিভাবে যে আমার বায়োলজিক্যাল যে সাইডটা আছে এটা যদি আমি একটু উইক করি, তাহলে আমার স্পিরিচুয়াল সাইডটা আস্তে আস্তে স্ট্রং হবে। তখন সে রোজা রাখে, যেটা তখন সে রোজা বোঝে না, এটা মূলত কী বলে, এটা উপবাস করে। উপবাস করলে তার সোলটা ডেভেলপ হয়, সে ধ্যান করে। আর একটা মজার ব্যাপার, সে একটা পাথরের কেন্দ্র করে 7 বার ঘুরে, যেটা আপনি দেখবেন আমরা কাবা শরীফে ঘুরে, ভারতের যে 7 পাকে বাধা বিয়ের মধ্যে হয় না, এই টাইপের ঘুরে। যখন সে সে ঘুরে মূলত এই কারণে যে সৃষ্টি জগতের যত কিছু সৃষ্টি আছে সব কিছু সে মনে করে সব কিছু একটা গুণনের মধ্যে আছে। আর সে যদি ঠিক ওই গুণনটাকে সে ইমিটেট করতে পারে, তাহলে তার ভিতরে জগতের যে মূল ক্রিয়েটর, সে তার তার সাক্ষাৎ পাবে, চিন্তার ধরতে পারবে। সে ঘুরতে 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 স্পিরিচুয়াল কিছু এক্সপিরিয়েন্সও পায়। পরে সে অনেক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, কীভাবে প্রাণীরা কথাবার্তা বলে সে গবেষণা করে। শেষ পর্যন্ত সে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সে ভালোভাবে যায় এবং সে একটা মানে প্রফিটিক স্টেজে যায় জ্ঞানগতভাবে। এর মধ্যে ওই যেই সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে আসছিল, ওই সমাজের একটা লোক, নাম হচ্ছে আবাসাল নাম, উনি এই জঙ্গলে আসে। তার সমাজের মধ্যে ধর্মীয় কনফ্লিক্ট হয়েছে, চিন্তাগত কনফ্লিক্ট হয়েছে। তো আইসা জঙ্গলে তার সাথে দেখা, তো সে তো আর এই ধরনের বন মানুষ কখনো দেখে নাই, আর হাইয়ে তো কখনো আসলে এই ধরনের মানুষ দেখে নাই। তারা দুজন খুব অবাক হয়। অবাক হওয়ার পর তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয় আস্তে আস্তে, মানে দুজনে বাসা রপ্ত করে। পরে দেখি দুজনের বাসার মধ্যে মোটামুটি কিছু কনফ্লিক্ট আছে। মানে হাইয়ের যেই চিন্তাটা, জ্ঞানটা তৈরি করছে চিন্তাগতভাবে, বুদ্ধিগতভাবে, অথবা তার এম্পিরিসিজম ভিতর দিয়ে, যেটা বল সেন্স পারসেপশনের ভিতর দিয়ে, এটার সাথে আমাদের সমাজ এবং প্রতিষ্ঠানের যে জ্ঞান, এটার মধ্যে সামান্য কিছুটা কনফ্লিক্ট হয়। তো তার আবার যখন দ্বীপ ছাইরা যায় এক সময়, আবার এই হাই ওই যেই সমাজ থেকে আসছিল ওই সমাজে যায়। ওই সমাজে দেখা হয় সাথে, সলোমনের সাথে। 3টা চরিত্র তো। হাই মূলত যে জগতের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে কিভাবে আত্মসাধনার ভিতর দিয়ে সর্বোচ্চ লেভেলে যাওয়া যায়, প্রফিটিক লেভেলে যাওয়া যায়, এইটা রূপক। আর আবাসাল ধর্মীয় টেক্সট পরে 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 আমরা যাদেরকে মাওলানা বলি আর হুজুর, মাওলানা, পুরোহিত, এইটা। আরেকটা সলোমন মূলত এক ধরনের সাধু টাইপ। সে সায়েন্টিফিক নলেজ এবং ধর্মীয় জ্ঞান, কিতাবী জ্ঞান সবগুলোর মধ্যে মিক্স ঘটাইয়া এটা মানে কম্বিনেশন। তার সাথে সলোমনের মধ্যে সায়েন্সের সাথে ধর্মের কোনো কনফ্লিক্ট নাই। এই 3টা ওয়ার্ল্ড আর কি। তো এই মোটামুটি
গল্পটা। এখন এই গল্পটার মধ্যে আমি যখন বলছি আপনারা হয়তো অনেক কিছু ধরতে পারছেন কি পারছেন আমি জানি না। আসলে এই গল্পটার আরও কিছু মূল ব্যাপার আছে, ইউরোপের রেনেসাঁসে কীভাবে ভূমিকা রাখে, তবে ইউরোপের চিন্তকদের মধ্যে কীভাবে ভূমিকা রাখে। আপনারা জন লকের নাম হয়তো শুনছেন। জন লকের বিখ্যাত আইডিয়া আছে টেবুলা রাসা। টেবুলা রাসা মূলত হচ্ছে যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করার সময় একটা দিয়া দেয়, যে আমরা থাকেন একবার টোটালি হোয়াইট বোর্ড, পুরো লেখা নাই, হোয়াইট স্লেট আর কি, একবার হোয়াইট স্লেট। তো এই হোয়াইট স্লেট দিয়ে দেয়, তারপর মানুষ তার সেন্স পারসেপশনের ভিতর দিয়ে, তার চক্ষু, কর্ণ, নাসিকা, এই যে 5টা ইন্দ্রিয় আছে, তারপর ইন্টেলেক্ট আছে, এর ভিতর দিয়ে সে জগৎ থেকে জ্ঞান আহরণ করে ওই স্লেটের মধ্যে তার জ্ঞানের বিষয়গুলো লেখে। তো এটা কিন্তু এক্সপেরিমেন্ট, ইবনে তুফাইলের এক্সপেরিমেন্ট। এবং এই জন লকের যেই টেবুলার আসার আইডিয়া, এবং সেই থেকে যে বড় বড় বই লেখে যে অন এসে কনসার্নিং অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যে মানুষ কীভাবে মানে জগৎ সম্পর্কে তার উপলব্ধিটা কীভাবে তৈরি হয়, বুঝে, এইটার প্রভাব মূলত থাকে এই ইবনে তুফাইলের হাইব্রি এক্সাম থেকে। এখন আপনাদের কাছে আমি একটা একটা মজার ব্যাপার, এখন একটা মানুষকে যদি আমি একবার টোটালি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো একটা দ্বীপে দিই, সে কি টোটালি প্রফিটিক ক্যারেক্টার হবে না খুবই হিংস্র কেউ হবে? হিংস্র চান্স বেশি না? এখন পরবর্তীতে মূলত ইবনে তুফাইল হচ্ছে বড় ক্রিটিক হচ্ছে এইটা, যে কোনো মানুষকে যদি আমি থট এক্সপেরিমেন্ট করে একটা টোটালি সমাজ, রাষ্ট্র, সব প্রতিষ্ঠান, ধর্ম বিচ্ছিন্ন করি, সে যে শুধু প্রফিটিক ক্যারেক্টার হবে ব্যাপারটা এমন না। সে শেখ হাসিনা হইতে পারে না, সে পরে শেখ হাসিনা হয়েছে অথবা ছাত্রলীগের সভাপতি হয়েছে, এমনও হইতে পারে। এটা সে কেন হয় আসলে? ফ্রয়েড এবং যে হবস, এটার মূলত পরবর্তীতে ফ্রয়েড এবং হবসের বিখ্যাত থিওরি, যে মানুষ মাত্র, যেমন বিখ্যাত কথা আছে ফ্রয়েডের, যে হুমিনি লিউপাস, যে একটা মানুষের কাছে আর একটা মানুষ হচ্ছে একটা ভয়ঙ্কর নেকড়ের মতো। যদিও সে সামান্য স্বার্থের কারণে আমরা আসলে বাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল, রাষ্ট্র, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান তৈরি করি, কিন্তু আমরা দিন শেষে কিন্তু একে অপরের কাছে হিংস্র নেকড়ের মতো। এটা ফ্রয়েডিয়ান চিন্তা। এবং হবসেরও দেখবেন রাষ্ট্রচিন্তা, তার যে পরবর্তী সে যখন লেখে যে সোশ্যাল কন্ট্যাক্ট, তার সোশ্যাল কন্ট্যাক্টের বেসিক কিন্তু যে মানুষ মাত্রই খারাপ, বর্বর, নিকৃষ্ট, ফাউল, বেয়াদব, এবং তাকে ঠিক করতে গেলে একজন কড়া শাসক দরকার, যে তাকে অনেক আইন কানুন, রুলস রেগুলেশন, ভয়ভীতি দেখাইয়া তাকে একটা রুলের মধ্যে রাখবে। এবং এই হবসের দেখবেন এই থিওরির উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী সে বই লেখে লেভিয়াথন। এবং এই লেভিয়াথন কিন্তু পরবর্তীতে দেখবেন আমাদের পৃথিবীতে যত ধরনের রাজতান্ত্রিক যে হিংস্র শাসক আমরা দেখি, এটার বেসমেন্ট কিন্তু থাকে এই যে হবসের এই আইডিয়া থাকে। এবং ফ্রয়েডও কিন্তু যখন এই বলে যে হিউম্যানি লিউপাস, যে মানুষ মাত্র হিংস্র, বর্বর, এটা কিন্তু সাথে কন্ট্রাডিক্ট করতেছে তুফাইলের সাথে। তুফাইল দেখা যাচ্ছে মানুষের সকল কিছু বাইরে রাখলে সে তার মধ্যে যে ঈশ্বর যে দিচ্ছে, যে একেবারে বিশুদ্ধ যে ফিতরাত, যেমন মজার ঘটনা, যেটা তুফাইলের এই বই লেখা সবচেয়ে বড় কারণটা এটা হচ্ছে, রসুলের একটা হাদিস আছে যে যেটা আমরা হুজুররা বলে এইভাবে, যে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম, পরবর্তী তার সমাজ, তার পরিবার, বাস্তবতা তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নানান কনভার্ট করে। যদিও হাদিসটা ঠিক এই টাইপের না, হাদিসটা হচ্ছে ফিতরা, প্রত্যেককেই আল্লাহ একটা ফিতরাতের মধ্যে তৈরি করছে। ওই ফিতরাতটা যখন যে সমাজ, যে পরিবেশের মধ্যে থাকে, ওইটার উপর ভিত্তি করে সে তার শেপ নেয়। তো তুফাইল কিন্তু মূলত রসুলের হাদিসটাকে মূল ধরে আগায়, যে মানুষ যদি তার ফিতরাতটাকে অনুসরণ করে, তাহলে সে আস্তে আস্তে দিন শেষে একটা প্রফিটিক ক্যারেক্টার হয়ে উঠবে। যেটা প্রফিটিক ক্যারেক্টার যদি হয়, সেটার সাথে ধর্মীয় যে জ্ঞান, আল্লাহ যে ঐশী জ্ঞান আমাদেরকে আল্লাহ নবী রাসূলের মাধ্যমে দেয়, ঐশী কিতাব, এর সাথে এটা কন্ট্রাডিক্ট করবে না। আরেকটা হচ্ছে, যদি আমরা সায়েন্টিফিক যেই মেথড, যে সব কিছুকে একেবারে পুঙ্খানুপুঙ্খানু গবেষণার ভিত্তিতে আমরা আগাই, তাহলে আমরা যে সত্যটা পাবো, এই সত্যের সাথে আসলে ধর্মীয় সত্যের এবং ধর্ম বিচ্ছিন্ন আত্ম উপলব্ধি যে সত্যের, এর সাথে কোনো কন্ট্রাডিক্ট করবে না, এবং এটা সে দেখায়। কিন্তু এই যে বললাম না, হবস, লক, যে কি বলে, এই হবস এবং ফ্রয়েড যে এটা থিওরি অ্যানালাইসিস দেখাইতেছে, এইটা এই বইটার আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বইটা মূলত ইউরোপে যে বলা হচ্ছে বেশি অনুদিত বই, 3টা বইয়ের মধ্যে, যে কোরআন, আলিফ লাইলাই তো নাকি অ্যারাবিয়ান নাইটস, তারপর হচ্ছে এই ইবনে তুফাইলের বই। তো ইবনে তুফাইলের বইয়ের সবচেয়ে বড় এটা অনুবাদ হয়েছে। আরেকটা এটার কারণ হচ্ছে, আমরা দেখি না, কান্ট, তারপর এই হেগেল, মার্কসের দেখবেন গুরুত্বপূর্ণ, মার্কস এবং হেগেলের যে 3টা আইডিয়া, যে থিসিস, সিনথেসিস, অ্যান্টিথিসিস,
এটাও দেখবেন এটার মধ্যে তৃতীয়ত্ব কিন্তু আছে এটার মধ্যে, মানে সবগুলো দেখবেন মোটামুটি এটার সাথে কানেক্টেড। এবং আমরা যদি দেখি যে জর্জ বার্কলের যেই বিখ্যাত আইডিয়া যে টু সি ইজ টু বি পারসিভড, এটাও কিন্তু এটার মধ্যে, যে কোনো জিনিসকে দেখতে গেলে মানে কোনো জিনিস অস্তিত্বশীল হইতে গেলে তাকে কেউ না কেউ পারসিভ করতে হয়, এর বাইরে দেখা যায় না, এর বাইরে এটার অস্তিত্বটা নাই। এই আইডিয়া কিন্তু মোটামুটি এই হাইব্রিড এক্সামে মানে কানেক্ট করা যায়। আরেকটা হচ্ছে যে চিন্তা জগতে, ইউরোপের চিন্তা জগতে মূলত কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে ব্রিটিশ এম্পিরিসিজম, আর একটা হচ্ছে জার্মান মানে আইডিয়ালিজম। তো জার্মান আইডিয়ালিজম এবং ব্রিটিশ এম্পিরিসিজম, ব্রিটিশ এম্পিরিসিজম মানে হচ্ছে ব্রিটিশদের দেখবেন এই যে বার্কলে, লক, তারপর হিউম, তাদের সবার কিন্তু জ্ঞানের একেবারে বেস্ট জায়গাটা হচ্ছে যে যেই জগৎটাকে আমি সেন্স পারসেপশন দিয়ে দেখি এটাই রিয়েল, এটাই এক্সিস্ট করে। সেন্স পারসেপশনের বাইরে আমাদের জ্ঞানের আসলে আর কোনো মানে নাই, মানে বিশুদ্ধ কোনো সোর্স নাই। তুফাইল তার এই ইয়ার মধ্যে, এই হাইয়ের মধ্যে দেখায় যে ব্রিটিশ এম্পিরিসিজম যেটা অথবা যে অভিজ্ঞতাবাদ যেটা, এটার ভিতর দিয়েও যদি সে জার্নিটা করে সত্য অনুসন্ধান করে সেও সত্য পাবে। আবার যদি জার্মান যে আইডিয়ালিস্ট যারা, তারা চূড়ান্ত চিন্তা বুদ্ধি, যেমন কারেন্টের যদি বইটি পড়ে দেবেন সেই লেভেলের একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইসিস করে 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 সব করতেছে, যেটা আসলে মানে দৃশ্যমান কোনো অস্তিত্ব নাই। মানে সে কারণ যেই ব্যাপারটা নিয়ে চিন্তা জগৎ দেখায় আমাদের কাছে যে আমাদের চিন্তা কিভাবে শেপ নেয়, চিন্তা কিভাবে চিন্তা তৈরি করে, চিন্তা কিভাবে চিন্তার কাঁচামালগুলা তার দৃশ্যমান জগৎ থেকে না নিয়ে কীভাবে চিন্তার জগৎ থেকে সে প্রডিউস করতে পারে। যদি কেউ এইভাবে আগায়, এটা কিন্তু হাই কিন্তু পরবর্তী এইভাবে আগায় ইয়ার মধ্যে মজা। আরেকটা হচ্ছে আমরা নিউটন বলি না, নিউটনের যে বিখ্যাত থিওরি, যে গ্র্যাভিটেশনাল যে থিওরিগুলো আছে, যে আর কি বলে এটারে মহাকর্ষ অভিকর্ষ, এই থিওরি কিন্তু মূলত হাইব্রিড এক্সামে কিন্তু আছে একেবারেই। হাই যখন মহাকাশ নিয়ে গবেষণা করে তখন সে দেখায় যে প্রত্যেকটা বিষয় যে একটা আরেকটাকে আকর্ষণ করে, সেম টাইম বিকর্ষণ করে। তো এই আকর্ষণ বিকর্ষণের এই যে একটা মানে ফরম্যাট, এই ফরম্যাট দিয়ে জগৎটা রান করতেছে। এটা হচ্ছে হাইব্রিড এক্সামের স্টোরি ইয়াকে। এবার আমি ইয়াতে আলাপ করি যে হাইব্রিড এক্সামের যেই সুফি ইয়ানে, এটা এই বইয়ের আরও প্রজেক্ট কী কী কাজ করে। সুফিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইডিয়া হচ্ছে যে ইনসানে কামেল, এটা তারা পরিচয় আছেন কিনা আমি জানি না। ইনসানে কামেল মানে হচ্ছে পরিপূর্ণ মানুষ কি, কেমন, সে কীভাবে হইতে পারে। তো মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে যারা বড় বড় দার্শনিক, এখন মোটামুটি বড় যারা দার্শনিক, তাদের সম্পর্কে বার্ট্রান্ড রাসেলের হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে বিখ্যাত একটা কথা আছে, যে কথাটা হচ্ছে তার মোহামেডান অধ্যায়টা। সে বলতেছে যে প্রত্যেকটা মুসলিম যে ফিলোসফার তারা সবাই পলিমেথ। পলিমেথ মানে সে সর্ববিদ্যা বিশারদ। পূর্বে জ্ঞানের চর্চা তারা করতো, তারা কিন্তু একবার ফিলোসফি, থিওলজি, ধর্মতত্ত্ব, সায়েন্স, বিজ্ঞান, রসায়ন, মানে যত জ্ঞানের শাখা আছে, তাবিজ তুমারও করতো কিন্তু তারা। এই যে আমরা ধরুন মোকাদ্দিমা পড়ি, মোকাদ্দিমার তাবিজ নামে কিন্তু অধ্যায় আছে, জিনের অধ্যায় আছে। তো তারা কিন্তু মোটামুটি জগতের সকল কিছু নিয়ে গবেষণা করে। তো হাই দেখাইতেছে যে পারফেক্ট মানুষের আইডিয়াটা কেমন, মানে ইবনে তুফাইল যে পারফেক্ট মানুষের আইডিয়াটা সে আমাদের কাছে চিত্রিত করতেছে মূলত হাইয়ের ভিতর দিয়ে, যে শুরুতে সেন্স পারসেপশন জগৎটা সে পারফেক্টলি গবেষণা করে, পরবর্তীতে সে চিন্তা জগতে যায়, এরপরে সে দেশে মিস্টিক্যাল যে অভিজ্ঞতা পায়, আধ্যাত্মিক অভিজ্ঞতা পায়, এরপরে সে দেশে ঈশ্বরের সাথে সে ফানাফিল হয়, যেটা মেরাজের মাধ্যমে যে আল্লাহর সাথে যে রসুলের মিলন হয় না। এই হাইব্রিড এক্সামের ভিতর দিয়ে ইবনে তুফাইল মোটামুটি অনেকগুলো নবীর চরিত্রকে কানেক্ট করে। যেমন হাইকে যখন সমুদ্রে বাসায় দেওয়া হয় নদীতে, এটাতে মুসার ঘটনা মিল আছে। তারপর দেখবেন আবার এই যখন একেবারে নেকেট অবস্থায় ওই দ্বীপে থাকে, আদমের ঘটনার মিল আছে, তাই না? আবার আমাদের সমাজে ধর্মীয় যে কনফ্লিক্টগুলোর সাথে যে কীভাবে করা যায়, মিলিত করা যায়, এটা আছে। এখন আমরা যে আজকে হাইব্রিড এক্সাম আলাপ করতেছি, এটার প্রাসঙ্গিকতা কি? আমরা জুলাই পরবর্তী সময়ে এই গল্পের প্রাসঙ্গিকতা কি? এই গল্পের প্রাসঙ্গিকতা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা চাইতেছি একটা নতুন বাংলাদেশ গড়তে, আসলে মানে একটা চিন্তা, জ্ঞান, বুদ্ধি, উপলব্ধিগত, মানে যেখানে কোনো মানে প্রচলিত মানে ধর্মীয় বোঝাপড়া, প্রচলিত দার্শনিক বোঝাপড়া, প্রচলিত রাজনৈতিক যে বোঝাপড়া, বন্দোবস্ত যা যা আছে সবগুলোকে পাশ কাটাই আমরা নতুনভাবে কীভাবে আমাদের সমাজটাকে মেক করতে পারি, তৈরি করতে পারি। এই প্রজেক্টটা কিন্তু মোটামুটি যে বললাম ইবনে তুফাইলের, যে একেবারে নেকেট অবস্থায় একটা দ্বীপে যাওয়া। মনে করেন যে আপনার পিকে সিনেমা দেখছেন, তো পিকে সিনেমার মধ্যে আমির খানের কাহিনীটা কি? পিকে কিন্তু মোটামুটি এই হাইব্রিড এক্সাম স্টোরি থেকে নেওয়া। একবারে নেকেট অবস্থায় একটা মানুষকে যখন আপনি মানুষের সমাজে ছাড়বেন, তখন দেখবেন আপনি যেটাকে খুব স্বাভাবিক নিতেছেন, পিকে কিন্তু এভাবে নেয় না। আসলে হাই কিন্তু ঠিক সেম ওয়েতে সে নিতে পারতেছে না।
তো আমরা চাইতেছি যে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা পারফেক্টলি গড়ে তুলবো, যেভাবে হাই যেভাবে একেবারে মানে বিশুদ্ধভাবে এবার শুরু থেকে শুরু করে পূর্ববর্তী চিন্তা জ্ঞান বিশ্বাস যেন আমরা দেখে না করে, মানে কি বলে প্রভাবিত না করে নতুনভাবে আমরা আস্তে 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 চিন্তাটা তৈরি করব। তো এই জায়গা থেকে যে নয়া বাংলাদেশের বন্দোবস্ত তৈরির ক্ষেত্রে কিন্তু এই হাইব্রিড এক্সাম খুব গুরুত্বপূর্ণ। এই চুজ যখন ইব্রাহিম ভাই যখন বইটা চুজ করে তখন আসলে র্যান্ডমলি করে, কিন্তু এটার সাথে কিন্তু জুলাই বিপ্লবের খুব ভালো একটা কানেকশন আছে। যে ইউরোপ যখন এই বইটা নেয়, ইউরোপ এই কারণেই নেয়, ইউরোপ তার পুরনো যত বন্দোবস্ত আছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় সবগুলোকে পাশ কাটায় নতুনভাবে তারা আবার সভ্যতা ডেভেলপ করবে। তো তখন মূলত এই বইটা তাদের খুব কাজে দেয়। তো আমরাও যদি পরবর্তীতে বাংলাদেশ গড়তে চাই একবারে খুবই মানে বিশুদ্ধভাবে একবারে, যেমন ওই যে বললাম না চিন্তাগত জায়গা থেকে নতুনভাবে সব তৈরি করতে চাই, তাহলে হাইয়ের এই জার্নিটা আমাদের খুব বেশি কাজে দিবে আর কি। এই হচ্ছে হাইকেন্দ্রিক আলাপটা। আর আরেকটা ব্যাপার বললাম, বক্তব্যটা শেষ করে ফেলবো। যেটা বলতেছিলাম যে সুফিদের যে যে এই জ্ঞানের 7টা স্তর থাকে সুফিদের। সুফিরা যখন একবারে শুরু থেকে সেন্স পারসেপশন জগৎ থেকে শুরু করে সে যখন আবার ঐশী লেভেল পর্যন্ত যায়, মানে কোথাও ফানাফিল্লা পর্যন্ত যায়, ওই জ্ঞানের মূলত 7টা স্টেজ থাকে নর্মালি। তো ওই স্টেজের মধ্যে ইবনে তুফাইল প্রচলিত যে সুফিজম, এটারও একটা ক্রিটিক আছে এর মধ্যে। সুফিজম ক্রিটিকটা হচ্ছে প্রচলিত সুফিরা দেখবেন মানে জগৎ বিচ্ছিন্ন ধর্ম, মানে প্রচলিত ধর্ম রাজনীতি এবং সায়েন্স প্রযুক্তি এর বাইরে গিয়ে তারা একটা জঙ্গলে ধ্যান করে করে সুফি চর্চাটা করে। কিন্তু হাই দেখা দিচ্ছে আমাদেরকে আসলে জ্ঞানের চর্চাটা আসলে এইরকম না। হাইয়ের মাধ্যমে যে সায়েন্টিফিক জগৎটা টোটালি ভালোভাবে দখলে থাকবে, দর্শনের জগৎটা ভালোভাবে দখলে থাকবে, তারপর আমি আস্তে 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 আল্লাহর সাথে মিলিত হব। তো এইটা হচ্ছে হাইয়ের জগৎ। এর প্রচলিত সুফিদের সাথে এটা দ্বন্দ্ব। কিন্তু হাইয়ের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা জ্ঞানের যেই চর্চাটাই করি, যেই শাখাতেই আমরা যাই জ্ঞানের, এইটার সর্বোচ্চ লেভেলটা আসলে যে সর্বোচ্চ সত্যটা আমরা পাবো, এই সত্যের সাথে আসলে কোনো সত্যের কোনো কনফ্লিক্ট নেই। একটা মাওলানার সাথে একজন সায়েন্টিস্টের, একজন এই দার্শনিকের সাথে একজন ধর্মতাত্ত্বিকের কোনো কনফ্লিক্ট নেই। কনফ্লিক্টটা কখন হয়? যখন সে একটা স্টেজে আটকা পড়ে থাকে। যদি সে পিওর জার্নিটা করে, সায়েন্স থেকে পিওর জার্নিটা যদি সে করে, তখন সে আলটিমেটলি গডের কাছে যাবে। ধর্ম থেকে পিওর জার্নিটা সে যদি করতে যায়, তাহলে অটোমেটিক তার সায়েন্স লাগবে। কারণ সায়েন্স ছাড়া আসলে ধর্ম চলে না। কেন চলে না আমি বলি। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কিন্তু আপনার ঘড়ি লাগবে, মোটা ঘড়ি লাগবে না? আপনি ঘড়ি আবিষ্কার করতে হবে। আপনি ধর্ম প্রচার করতে যাবেন অনেক দূরে, তাহলে আপনার কী আবিষ্কার করতে হবে? জাহাজ আবিষ্কার করতে হবে কীভাবে অনেক দূরে যাওয়া যায়। এখন হুজুরা তো প্রচুর ফেসবুক করে। তার মানে প্রযুক্তির সাথে বিজ্ঞানের সাথে ধর্মের আসলে মূলত কনফ্লিক্ট নেই। কনফ্লিক্টটা হচ্ছে যে জার্নিটা সে কন্টিনিউ করে নাই, একটা স্টেজ অফ করে দিছে, তখন তার সাথে কনফ্লিক্ট হয়। আর এছাড়া ধর্মের সাথে বিজ্ঞানের এবং ফিলোসফির কোনো কনফ্লিক্ট নেই। এটা সবার মূলত পথ একটাই। এই হচ্ছে আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ।